তারা থামবে না। কারণ তাদের তো আসলে ওই যে হারাম খায়ের একটা হারামের একটা তো মানে এই যে কিন্তু ব্যাকফায়ার মানে আপনি এই জিনিসটা যদি আপনি বলেন তাহলে আমি বলব যে তারা এইটাকে চায় যে একটা প্রচ্ছন্ন ইলেকশন হবে, যে ইলেকশনটা তাদের মতো করে তারা ম্যানেজ করতে পারবে। তারা ৩০০ আসনে বেশি আসন দিয়ে তাদেরকে জিতায় নিয়ে আসবে। এখন আসেন আমি স্পেসিফিক কিছু মানে নির্বাচন কমিশনের ইয়েতে বলি। চিফ ইলেকশন কমিশনের সাথে আমার ১ ঘন্টা বিতর্ক হয়েছিল একবার। এই বিতর্কটার কারণ ছিল হচ্ছে আমি কোনোভাবে খবর পেয়ে গেছিলাম যে টাইগার আইটি, যেটার বিরুদ্ধে আমি ২০১৪ সালে ন্যাশনাল আইডি কার্ডের আন্দোলন করতে যে গুম হয়েছিলাম, সেই কোম্পানিটা এখনো পর্যন্ত অ্যাক্টিভলি বিএমটিএফ এর আন্ডারে অন্য একটা নাম দিয়ে কাজ করতেছে এবং তারা একটা সাইবার অ্যাটাক করার পায়তারা করতেছে। এবং তাড়াতাড়ি আমি যারা আমার পরিচিত তাদের সবাইকে বলতে থাকলাম। আমার দেশে মাহমুদুর রহমান সাহেবকেও ইনফর্ম করলাম। আমি দুদকের চেয়ারম্যান সাহেব আমাকে পাঠালেন চিফ ইলেকশন কমিশনের কাছে যে উনাকে একটু জানান, কারণ ডাটাবেসটা তো উনার আন্ডারে। উনার সাথে যখন আমি কথা বললাম, উনি আমাকে একটা পর্যায়ে এসে সবকিছু শুনে বুঝে বলল যে আমি কি করতে পারি, আমি তো এই টেকনোলজির ব্যাপারে অত কিছু বুঝি না, আর এই জিনিসটা আসলে আমার আন্ডারে নাই। তো আপনার কার আন্ডারে আছে? যে ওই সেনাবাহিনীর আন্ডারে। তো সেনাবাহিনীর ওই ব্রিগেডিয়ার সাহেবকে আমার সামনে ডাকা হলো। সে ঢুকেই তো আমাকে ধরে বসলো। স্যার, আপনি এই বিষয়ে এত কথা বলেন না। আপনারা এই বিষয়গুলো আমরা জানি। আমরা দেখতেছি আমরা এই বিষয়টা। আমি তো বুঝেই গেলাম যে খয়ের খা দোয়ের খা মিলে গেছে। তো যাই হোক, আমি থামলাম না। আমি পরের দিন ওই যে বললাম যে আমার একটা টক শো আমার দেশে ছাপা হয়েছিল এবং সেটার জন্য ওই তখন ডিজিএফআই এর সাথে আমার বিতর্ক শুরু হলো। আমি ওনাকে চ্যালেঞ্জ করলাম যে এরকম একটা সাইবার অ্যাটাক, এবং আপনারা মনে আছে, এবং এই সাইবার অ্যাটাকটা তারা শুরু করেছিল অলরেডি। ৩ থেকে ৪ দিন কোন একটা সময় বাংলাদেশের সকল কাস্টমস, এনবিআর, পাসপোর্ট, ব্যাংকিং চ্যানেল সবগুলো সার্ভার বন্ধ হয়ে গিয়েছিল। এই একই সময় একই দিনের ঘটনা আমি বলতেছি, যেদিন আমি চিফ ইলেকশন কমিশনের সাথে বিতর্কে জড়িত হয়েছিলাম। তো আলটিমেটলি যেটা হলো, এই কাজগুলো হয়েছে। তার মানে আসেন, আমি চিফ ইলেকশন কমিশনার কতটুকু আপনি নিরপেক্ষভাবে কাজ করেন তার নমুনা বললাম আরকি। উনি আসলে আজ্ঞাবহ। আমি এই কথাটা সবসময় বলি যে ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত যাদেরকে ইন্টারভিউ নিয়ে ওয়াকার স্যার বসিয়েছেন, তার মধ্যে উনিও একজন। তো উনাকে যেটা উনি বলবেন ওইটাই উনি শুনবেন। কারণ যে উনার চাকরি তো উনি দিছেন। এটা তো উনার চাকরিটা তো আমাদের প্রধান উপদেষ্টা দেন নাই। যদিও নামে সাইন করেন, কিন্তু আসলে কামে করেন হচ্ছে যে পিছন থেকে কলকাঠি টানেন আরেক জায়গা থেকে। যাই হোক, এখন আসেন যে আমি এই বর্তমান ২০২৬ নির্বাচনের সবচেয়ে বড় যে জায়গাটা উনাকে প্রশ্ন আচ্ছা, করব। নির্বাচনে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করি। কয়েকদিন আগে নিশ্চয়ই আপনি পত্রিকায় দেখেছেন যে কিছু এনআইডির তথ্য হয়ে গেছে, মানে বাইরে চলে গেছে বা চুরি হয়ে গেছে। এটার সাথে যে কর্মচারীগুলো জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এটা নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা আমরা দেখি নাই, মানে ছোট করে একটা নিউজ হয়েছে এরকম আর কি। দেখেন, আমি আবারও বলতেছি যে আমরা এখন যে সময়টা বাস করতেছি ২০২৫ সাল। ২০০৮ সালে আমি ইলেকশন মেকানিজমটা দেখেছি, তারা কিভাবে এই ন্যাশনাল আইডি কার্ডের ডাটা দিয়ে এই যে বাউন্ডারি ম্যাপ চেঞ্জ করে ডিজিএফআই এর ফর্মুলা অনুযায়ী তারা আওয়ামী লীগকে নিয়ে আসছিল। আই হ্যাভ সিন দ্যাট। আমি নিজে চোখে দেখেছি। ২০২৫ সাল তো আরো অ্যাডভান্স হয়ে গেছে। এআই হয়ে গেছে আরো শক্তিশালী। এখন মানুষের ওই যে বললাম যে আমার নামই বদলায় দেওয়া যাবে। আমি ইলেকশনের বুথে যেয়ে দেখবো যে এটা আমি এখানকার ভোটারই না। আপনি ওই সময় চিৎকার করবেন, কিন্তু আপনি তো ভোট তো দিতে পারলেন না। ধরেন সে আপনি বিদেশের একটা বিদেশি এই জায়গাটাতে তারা জানে, ধরেন সে সৌদি আরবের এই অঞ্চলে সে ১০ লাখ ভোটার আছে অমুক অঞ্চলের, সে একটা বিশেষ অঞ্চলের, বিশেষ করে নোয়াখালী, সিলেট, কিছু কিছু জায়গা আছে যেখানকার টোটাল ভোটারের মনে করেন সে 50% বিদেশ থাকে। মানে যত কর্মক্ষম পুরুষ ব্যক্তি এরা ম্যাক্সিমাম সব বিদেশে আছে। তারা যদি সবাই মিলে যদি জামাতকে ভোট দেয়, তাহলে জামাত যদি চলে আসে, তাহলে ওখানে একটা মেকানিজম করতে হবে। তাহলে ওই মেকানিজম করতে গেলে ওই ভোটার লিস্ট গুলোকে চেঞ্জ করে ফেলতে হবে, কিংবা ওইখানে ডাটাটাকে মুছে ফেলতে হবে, কিংবা বলবে যে এখানে অ্যাড্রেসটা মুছে ফেলতে হবে। এই কাজগুলো করে দেবে কে? এই টাইগার আইটি। এই বিএমটিএফ এর মাধ্যমে এখনো পর্যন্ত ওই কাজগুলো চলবে এবং এই ইলেকশন কমিশনারই এইগুলো করবে। এটা তো খুব স্বাভাবিক, কারণ ক্ষমতা তো তাদের কাছে রয়ে গেছে। চিফ ইলেকশন কমিশনারকে আমি যখন চ্যালেঞ্জ করেছিলাম, কই উনি তো আজ পর্যন্ত সেটার ওনার নিজস্ব একটা আইটি টিম দিয়ে ওটাকে এখনো টেক ওভার করেন নাই।
উনারা হুম, বলতেছেন টেক ওভার করতেছি। এই করতেছি বলে বছর চালায় দিয়েছেন। উনারা হুম। করবেন না। কারণ হচ্ছে ওই জায়গাটায় একটা ইন্টারেস্ট হয়ে গেছে ইলেকশনের। এইটার মেকানিজমটা বোঝার জন্য, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা বোঝার জন্য আমি সকলকে বহু আগের থেকে সতর্ক করতেছি। আমি নিজে মানে রিস্ক তাহলে নিয়েছি। এখানে কি তারা একটা রাস্তা খুলে রাখলো যে কয়জনকে গ্রেফতার করে দেখালো, কিন্তু কতটুকু ক্ষতি হয়েছে, কতটুকু কি হয়েছে সেগুলো কিন্তু বিস্তারিত আর কোনোই আসেনি। কার কার ওই যে ডাটা আবারও তো আপনি এটার ইনভেস্টিগেশন দিচ্ছেন সেই একই ডিবির ওই যে হাদিকে যারা মারছে একই গ্রুপ তো। হুম, সিন্ডিকেটের হুম, রসুনের কুয়া তো এক জায়গায়। এক জায়গায়। মানে আপনি হুম, ঘুরে ফিরে যাকে দিয়ে ইনভেস্টিগেশন করাচ্ছেন ওই ইনভেস্টিগেশন টিমই তো ওটার সাথে জড়িত। তাহলে আপনি ওখানে হুম, সুরাহা পাবেন কোত্থেকে? এখানে সুরাহা পাওয়ার কোনো রাস্তা নেই। একমাত্র রাস্তাই হচ্ছে মানুষকে দাঁড়ায় যেতে হবে। হুম, প্রত্যেকটা মানুষ যেরকম জুলাইতে দাঁড়ায় গেছিল, এরা এত মানুষ রাস্তায় নামছিল যে এরা বলছিল যে গুলি করেও শেষ করতে পারবো না। আমাদের দেশের আসলে দুর্ভাগ্য যে ওই জুলাই আন্দোলনটা শেষ করি নাই তো। আমরা তো ওই জুলাই আন্দোলন শেষ করতে হবে এবং এই ইলেকশনের দিনই শেষ করতে হবে। এটা কিভাবে শেষ হবে? আমি যদি ভোট দিতে না পারি আমাকে ওই তখন চিফ ইলেকশন কমিশনার পর্যন্ত টাইনে হিস্ট্রে নামায় ফেলাই দিতে হবে। যে হুম, হারামজাদা তুই আমাদেরকে মানে ইয়ে ভোট দেওয়ার থেকে নিবৃত করিস কিভাবে? মানে হু আর ইউ? আমার ভোট হুম, আমি দিব। আমার ভোট আমার দেয়ার অধিকার আছে। আমার ভোটকে ম্যানিপুলেশন করার অধিকার তোমাকে কে দিয়েছে? সো এইরকম গার্ডস নিয়ে প্রত্যেকটা মানুষ যদি দাঁড়ায় যায়, তখন আর এইসব এই টেকনোলজি দিয়েও তারা খেলা করে এগুলো করতে পারবে না। বাট ডেফিনিটলি তারা চেষ্টা করবে। তো এই হুম, চেষ্টারে আমি যদি নাম দেই, তার মানে দেখেন একটা স্পেসিফিক দেখেন, প্রত্যেকটা নির্বাচনের আগে ধরেন আজকে কতদিন বাকি? সে এক্সাক্টলি ১২ তারিখ থেকে যদি আমি একটা হিসাব করি, কোন রোড ম্যাপ আছে? কোন রোড ম্যাপ ঘোষণা করছে? কোন একটা মিডিয়া সেন্টার খুলেছে যে আমরা মিডিয়াতে প্রতিদিন কোথায় কি ঘটতেছে, আমরা আজকে কি কমপ্লেইন আসছে, হ্যাঁ, আমরা কোন একজন মিডিয়া সেন্টার একজন খুলেছে শুরু করে ইলেকশন কমিশন? স- কোথাও স- রোড ম্যাপ স্পষ্ট করেছে যে ওনারা আমরা অমুক তারিখে এইটা করব, অমুক তারিখে এটা করব। যদি কমপ্লেন আসে তাহলে আমরা এইভাবে মিটিগেট করব কিংবা যেটা সিকিউরিটি ম্যাপ যেটাকে বলা হয় যে সিকিউরিটি ম্যাপের জন্য তারা যে কোনো এক্সারসাইজ করেছে যে হ্যাঁ আমাদের সিকিউরিটির জন্য আমরা সেন্ট্রালি এই সিস্টেম রাখতেছি, প্রত্যেকটা এলাকায় জেলায় রাখতেছি এবং সেটাকে স্পষ্ট করে মানুষের সামনে একদম বিলবোর্ড আকারে প্রমাণ করে দিয়ে দেখানোর জন্য। বিশেষ করে সবচেয়ে বড় প্রশ্ন যেখানে সেটা হচ্ছে গণভোটের ব্যাপারে ইলেকশন কমিশনের মতামত কই? এই গণভোট তো কোনো দলীয় ভোট না। সো এখানে দায়িত্বটা হচ্ছে ইলেকশন কমিশনের, প্রচারের দায়িত্বটা ইলেকশন কমিশনের যে গণভোট নিয়ে সে হুম, একটা প্রচারণা চালাবে। কোন রকমে উপদেষ্টা মানে চিফ প্রধান উপদেষ্টা ২ একটা কথা বলেন, কিন্তু উনার এক্সিকিউশন নিচে নিয়ে যায় আর যায় না। কারণ ওই সব তো বিএনপির লোক বসে আছে। সব না ভোট নিয়ে নামছে। কারণ ইগোতে লাগছে যে জামাত যেহেতু হ্যাঁ বলছে আমাকে না বলতে হবে। বুঝে বলুক আর না বুঝে বলুক। মানে আমি মেক্সিমাম আমার ওই ৫০ পেজে যখন আমি হ্যাঁ ভোটের নিয়ে বা গণভোট নিয়ে কথা বলি, তখন আমার নিচে অনেকে আমাকে গালিগালাজ লেখে আর অনেকে মনে করে না ভোট চিৎকার করতে থাকে। আমি প্রত্যেকে একটা কোয়েশ্চেন লিখি যে, "কেন ভাই?" কেন ভাইয়ের উত্তর আর আসে না। কাজ পর্যন্ত কেউ আমাকে উত্তর দিতে পারে নাই। কেন না? হুম, হ্যাঁ ভোটের পিছনে একদম লিস্ট অফ অনেকগুলো প্রসঙ্গ আছে। যেমন আমার সমসাময়িক আমরা যে ভিডিওগুলো যদি দেখি, পিনাকি সাহেব উনি একদম স্পেসিফিক্যালি লাইন বাই লাইন বুঝাইছেন যে আপনি কি, কি অধিকার রাখতে পারবেন, কি, কি বুঝাইতে পারবেন। এরকম অনেকগুলো পডকাস্ট হয় যারা গণভোটের উপরে ডেলএইচ খান বলে ইদানিং মেজর ডেলএইচ খান সেও অনেকগুলো পডকাস্ট করে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আপনি কি, কি বেনিফিট পাবেন, কি, কি বেনিফিট না ভোট দিলে আপনি কি ধরনের রিস্কে পড়তে যাচ্ছেন। কিন্তু বিএনপি তো এরকম কোনো প্রচারণা করেই না। সেটা ধরে নিলাম যে তার ওই যে রাজার পুত্র রাজা থাকতে পারবে না। যদি হুম, রাজার পুত্র যদি নেতা হতে হয় তাহলে তো তাকে মানুষের সাথে মিশতে হবে। তাকে এই সংবিধান চেঞ্জ করতে হবে। তাকে এই সংস্কারগুলো করতে হবে। আর সংস্কার করলেই তো অখুশি হবে হচ্ছে যে অ্যা মানে বললামই তো যে মুখ্য সচিব তার তো চুরি করা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ? তারপরে এই কাস্টমসে চুরি করা সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে পুলিশ। সবচেয়ে বড় হুম। দেশের জন্য এই মুহূর্তে সমস্যাটা হচ্ছে পুলিশ।